রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময় করলেন সর্বস্তরের মানুষের সাথে। আপনি রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, দেখা হয়েছে। রাষ্ট্রপতির সাথে আপনার সাথে মানে অনেক অজানা কথা, মনের কথা বা গোপন কথা বলেছেন। কতটুকু বলতে পারেন, কি কথা হলো রাষ্ট্রপতির সাথে? ধন্যবাদ আপনাকে। দেখেন, ঈদের আগের দিন আগের দিন 7:30টার সময় তিনি আমার পূর্ব পরিচিত প্রায় 1 ঘন্টা অনেকটা আড্ডাই মেরেছেন এবং অনেক কিছু গোপন কথা বলেছেন, এটা ঠিক। আচ্ছা, মানে তো ঈদের আগের ওনার দিন আপনাদের আপনাদের কথোপকথন বা আলোচনাটা ঈদের আগের দিনের? ঈদের দিনও গিয়েছি, আচ্ছা, আচ্ছা, ঈদের দিনও গিয়েছে এবং 26শে মার্চেও যাব। হ্যাঁ, আচ্ছা। হুম। তিনি ব্যক্তিগতভাবে আমার পরিচিত, আমাকে টেলিফোন করেছিলেন, তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গেছি এবং 26শে মার্চেও আমার দাওয়াত আছে, আমি যাব। তো যাই হোক, ওখানে মূল বিষয়টা হচ্ছে তার অনুযোগ, আমি বলবো যে তিনি এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে তার পক্ষ থেকে সকল সহযোগিতা করেছে। তিনি 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপনার পরামর্শ নিয়েছেন। 138 সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে 106 অনুচ্ছেদে নেওয়ার পরে ওখানে বলা হয় যে ডক্ট্রিন অফ নেসেসিটি আপনার আহ, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়োগ দিতে পারেন। তিনি সেই ডকুমেন্টও দেখিয়েছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবগুলো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। প্রত্যেকটার আলাদা আলাদা নিয়োগে তার কাছে ডকুমেন্ট আছে। তার বক্তব্য হলো তখন যে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। কারণ আপনি জানেন, কোর্টে কিন্তু মব ঢুকে পড়েছিল, তখন আত্মরক্ষার্থে তারা পালিয়ে যায়। তখন এই যে এখন অর্থমন্ত্রী হয়েছেন, তাকে আপনার অ্যাকাউন্টেন্ট জেনারেল তিনি নিয়োগ দেন। নিয়োগ দিলে তিনি বলেছেন, তিনি অর্থাৎ তিনি মাস মিডিয়ার মাধ্যমে তিনি ওই কানেক্ট করে তাদেরকে ইউটিউবের মাধ্যমে তারা কথা বলেছেন, কথা বলে তাদের রায় নিয়েছেন। তো এখন আমার প্রশ্ন হলো যে সেখানে যদি কোনো ভ্যাকুয়ামে থাকে, আপনি খেয়াল করে দেখেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো তখন কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ এবং জিয়া রহমানের শাসন আমলকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল সরকারের ভ্যাকুয়াম তৈরি হয়। সুতরাং যতটুকু রাখা গেছে ততটুকু রেখে বাকিটা তিনি বাতিল করেছেন, অনেক কিছু বাতিল করেছেন। কিন্তু এখন সুপ্রিম কোর্টে ওই সময় অভ্যুত্থানের শেষে 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস আসে, 6 তারিখে পার্লামেন্ট ডিসলভ করা হয়। কিন্তু 8 তারিখে আপনার, আমিও সেই রাষ্ট্রপতির বঙ্গভবনে কিন্তু দাওয়াতি ছিলাম, দেখি যে ওত নিচ্ছে না, সবাই দেরি করছে। অর্থাৎ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপনার পরামর্শ আসার জন্য অপেক্ষা করছে। হুম। সেটা যখন এসছে, তখন আপনার উপদেষ্টাদের আগেই নিয়োগপত্র দেওয়া ছিল, তাদেরকে দেওয়া হলো এবং সংবিধানকে সমুন্নত রাখার জন্য সবাই ওত নিল। এটি তার বক্তব্য হলো। তারপরে দেখা গেল এই উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টাই তাকে ভবন থেকে ঘেরাও করে তাকে উড়িয়ে দিতে চেয়েছে। তখন তিনি বললেন, 3 বাহিনী প্রধান এবং বিএনপির আমাকে করে ব্যাক করে, যে তারা বলে যে সাংবিধানিক শূন্যতা হবে, কারণ প্রধানমন্ত্রী নাই, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, রাষ্ট্রপতি আছে, সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় এজন্য থাকতে থাকতে রিকোয়েস্ট করেছে এবং তাকে সকল নিরাপত্তা দিয়েছে। এরপরে তিনি থাকেন। তার বক্তব্য একটাই, তার অনুযোগ, দুঃখ, থাকতে রিকোয়েস্ট কে যে করেছেন? এটা 3 বাহিনীর প্রধান আচ্ছা, ৩ বাহিনীর প্রধান। এবং আচ্ছা, বিএনপি। তিন আচ্ছা। তিন বাহিনীর প্রধান এবং আপনার বিএনপির তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে। তিনি যেটা বললেন যে তারেক রহমান লন্ডন থেকে তাকে রিকোয়েস্ট করেছে আচ্ছা। এবং ফখরুল ইসলাম আলমগীরও বলেছে। সুতরাং সেই কারণেই তিনি সাংবিধানিক, তিনি দেশের স্বার্থেই, তখন বাইরে তুমুল আন্দোলন হয় এবং ওয়াল টপকিয়ে ভ্যান গাড়ি করে, ঠেলা গাড়ি করে বাইরের থেকে লোকজন আসে এবং নাহিদ ইসলাম তাকে ফোন করেছিল রাষ্ট্রপতিকে।
নাহিদ ইসলাম কিন্তু উপদেষ্টা হয়ে গেছেন ততক্ষণে। তখন তাকে ফোন করে বলেছে ওরা আমাদের লোক না, তাদেরকে সরিয়ে দেওয়া হবে, যারা ভ্যান গাড়িতে এসে ওয়াল টপকানোর চেষ্টা করেছে, ওয়াল টপকিয়েছে, হ্যাঁ, তাদেরকে আর্মি কিন্তু তাদেরকে বঙ্গভবন থেকে বিতাড়িত করেছে। তো এই গল্পটাই বললো, এছাড়া অনেক কিছু বলার চেষ্টা করলো যে তিনি নিয়োগ দিলেন, তার ওখানে সে সংবিধান দেখালেন, দেখানোর চেষ্টা করলেন। আমি বললাম যে দেখানোর দরকার নাই, আমার সংবিধান পড়া আছে, আপনি বলেন। তখন বললো যে সংবিধানে তো লেখা আছে কোন দেশের চুক্তি হলে তা আমার কাছে পেশ করতে হবে, রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে, আমি যেই হোক না কেন, আমি তো রাষ্ট্রপতি, পেশ করতে হবে, বা আমি সংসদে সেটা উপস্থাপন করার জন্য রেফার করব। কিন্তু উনি 17 মাস 18 মাস প্রধান উপদেষ্টা থাকলেন, অনেক দেশে তিনি গেলেন, অনেক চুক্তি করলেন, গোপন চুক্তিও করলেন। তিনি আমার বঙ্গভবনে কোনোদিন আসেন নাই, আমার সাথে কোনো সাক্ষাৎ করেন নাই, অথচ তাকে আমি নিয়োগ দিয়েছি, তার কারণেই দিয়েছি। আমি বলবো যে তিনি, তার ছাত্ররা তা বলে যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা নিয়োগ দেননি, দিয়েছে আমি, সে বলছে পরিষ্কার, কিন্তু এবং আসলে ওটা তো তিনি উনি তো এটা আনুষ্ঠানিক কাজটা করেছেন, অস্বীকার উনি তো করেছে। আসলে মানে তাকে সিলেক্টও করেন নাই, বা তার ব্যাপারে তার কিছু করবারও ছিল না মনে হয়, তিনি যে জাস্ট স্বাক্ষর করা এরকমই তো তার কাজ নাকি? না, না, তার কাজটা তো চিঠি ইস্যু করেছে, এটাই তার কাজ, তো তাই। হুম। তখন তো প্রধানমন্ত্রী ছিল না। আসলে তো আমাদের সংবিধানে যে রাষ্ট্রপতি থাকেন, তিনি যেমন প্রথম অধিবেশনে, প্রত্যেক বছর প্রথম অধিবেশনে তিনি ভাষণ দেন, এটা কিন্তু ক্যাবিনেট থেকে, অর্থাৎ তখনকার সরকার যারা থাকে, সরকারের প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট থেকে যেটা অ্যাপ্রুভ করে, সেই ভাষণটাই তিনি দেন। ওটা ওনার বক্তব্য থাকে না, ওটা সরকারের বক্তব্য থাকে। এবারেও অনেকে বলে না যে তিনি ফেসিবাদ বলেছেন, তিনি জয় বাংলা বলেন নাই, তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন তার বক্তব্যে। তখন তো আমি বললাম যে এটা আমি জানি। তিনি বললেন যে এটা তো আমার বক্তব্য না, এটা হলো কিন্তু তিনি কি এটা বিএনপি ধারণ সরকারের করেন, তিনি বক্তব্য, কি এটা ওন করেন নাকি আমাকে ডিজোন বলতে করেন? পারেন আমি পাঠক। জি, জনাব এমিয়াজি, উনি কি না, এটা ওন করেন এটা নাকি ডিজোন করেন? ব্যক্তিগতভাবে তার রাজনীতি তার কাছেই আছে। না, সেটা তো আমি এখন অন এয়ারে কেমনে বলি, ওনার পলিটিক্স ওনার কাছেই আছে। উনি ভাষণ দিয়েছেন, বিএনপি সরকারের বক্তব্য, তিনি যা আসছে ওনার কাছে, উনি সেটা পাঠ করেছেন, এটাই ধরে নিতে হবে। এখন ওনার পলিটিক্স, ধরেন আপনার রাজনীতি তো আপনার কাছে আছে, আমারটা আমার কাছে আছে, কিন্তু আমি টকশোতে তো এমন কিছু করব না যেটা বেআইনি, এটা আমি বলবো না, অন্তত পক্ষে যেটা একদমই বিশ্বাস করি না, এবং এটা আমি বলবো না, এটা ঠিক। ওরকমই তো তিনি হয়তো তার তো যা বিশ্বাস তার বলেছেন তিনি কাছে আছে, বিশ্বাস করে কিন্তু বলেছেন তিনি নাকি? যেটা পড়েছেন, হ্যাঁ, আমার কথা শুনতে একটু ডিলে হচ্ছে না, মনে ওটা হয়। তো তার বক্তব্য না। না, না, আমার বক্তব্য হচ্ছে তিনি যা বলেছেন এটা সরকারের পক্ষ থেকে যেটা লিখে আসছে, তার কাছে লিখিত সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা তিনি পাঠ করেছেন। হুম। এটা কিন্তু তার নিজস্ব বক্তব্য নয়, এটা বিএনপি সরকারের বক্তব্য। যার ফলে আপনার অনেক অনেক বক্তব্যই তার, তার যে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, নিয়োগকৃত রাষ্ট্রপতি, যার ফলে তার অনেক বক্তব্যই অসংলগ্ন মনে হয়েছে, মনে হচ্ছে যে সব আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার, বিএনপি সরকারের, তখন সে রাষ্ট্রপতি, এখন তো রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান তিনি। তিনি যে সংবিধান যেটা আছে বলবৎ, জীবিত আছে, সংবিধান অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ এখন প্রধানমন্ত্রী যে উপদেশ দিবেন, তিনি শুধু প্রধান বিচারপতি এবং সরকার গঠন, সরকারের পাঠ তো চলে গেছে, জি, প্রধান বিচারপতিও আছে। জি। তো এখন তো তাছাড়া শাহাবুদ্দিন সাহেব বলছিল যে ভারপ্রাপ্ত সভাপতি থাকার, রাষ্ট্রপতি থাকার সময়, যে রাষ্ট্রপতির শুধু মাজার জিয়ারত করা ছাড়া কিছু করার নেই। এই কিন্তু বলেন, আপনি যে বলছিলেন জনাব এমিয়াজি যে তার রাজনীতি তার কাছেই আছে, তার মানে তিনি কি এখনো সেই আওয়ামী লীগের রাজনীতিটাই ধারণ করেন? সেটা কথাবার্তায় তো মনে হলো তার জায়গায় সে আছে, কিন্তু সরকারের জায়গায় এখন সংবিধান অনুযায়ী যা তার ক্ষমতা, সেটুকুই তিনি করেন। আচ্ছা। এবং আমার কাছে মনে হয়েছে হয়তো তিনি আরো কিছুদিন থাকতে পারেন আরো সরকারে, কিছুদিন থাকতে পারেন, আমার এখানেই মনে হয়। আসলে একটু আরেকটু প্রশ্ন। রাষ্ট্রপতি,
আরেকটু প্রশ্ন করবো যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির সাথে একসাথে ঈদগাহে নামাজ পড়লেন, মানে সেটা না করলেও পারতেন, আগে পরে নামাজ পড়তে পারতেন, কিন্তু আগে থেকে শিডিউল করে তার সাথে নামাজ পড়লেন, কোলাকুলি করলেন। আবার অন্যদিকে ডক্টর ইউনূসের সাথে গিয়ে যমুনায় তার সাক্ষাৎ হলো, সেখানেও কোলাকুলি ঈদ শুভেচ্ছা বিনিময় হলো। দুজন দুই মেরুর, আপনার কথা থেকেও সেটি আসছিল। এটি কি কোনো বিশেষ বার্তা আছে এর মধ্যে? না, এটার বার্তা কিছু নাই। তিনি রাষ্ট্রপতি, এবং বার্তা একটাই যে এখন বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী, হুম। অর্থাৎ সরকার প্রধান, তার সাথে তার দূরত্ব কম আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সাথে যতটুকু কথা হয়েছে, তিনি উষ্মা প্রকাশ করেছেন, তিনি তার উপরে সন্তুষ্ট নন। অন্তত পক্ষে তাকে রাষ্ট্রপতি হিসেবে তার কাছে যাওয়া বা দেখা করা বা তার মর্যাদা দেওয়া, সেটা তিনি দেন নাই। তার ধরেন রেজওয়ানা উপদেষ্টা ছিলেন, তিনি গেছেন এক দেশে, যাওয়ার পরে অ্যাম্বাসেডরকে, রাষ্ট্রদূতকে বলেছে এই ছবি কার, এই ছবিকে তিনি বলে ওই ছবি নামিয়ে ফেলেছে। নামিয়ে ফেলে ফিরে এসে রাষ্ট্রপতিকে বলেছে যে এখন তো এই রাষ্ট্রপতি ফেসিবাদের দোসর, তার তো ছবি রাষ্ট্র এমবিসিতে থাকা উচিত না। একদিনে সব ছবি নামিয়ে ফেলেছে। এটা তো সংবিধান ভায়োলেট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ যে ছবি তার নামিয়ে ফেলেছে, যেমন বঙ্গবন্ধুর ছবিও নেমে ফেলেছে, বঙ্গভবনও নাই। যে ছবি তো মেনে ফেলে একটা ছাত্র উপদেষ্টাটাকে নামিয়ে ফেলেছে। তা তো এটা তো সংবিধানে তো লেখা আছে, এই ছবি এখানে বঙ্গভবনের ছবি কার থাকবে, এবং প্রেসিডেন্টও থাকবে, আর বঙ্গবন্ধুর ছবি থাকবে, এবং বিদেশেও কিন্তু তাই থাকার কথা, কিন্তু সব ছবির নামেই ফেলেছে এই সরকার। এটা তো সংবিধান কে অবজ্ঞা করেছে, মানে নাই, এগুলো তো বিচার হওয়ার কথা। এখন ধরেন এই উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অনেক অভিযোগ কিন্তু দুদকে জমা হয়েছে। এটা তো এখন সরকারকে বিচার করতে হবে, নাইলে তো এটা প্রশ্ন আসবে। আমি নিজেও বিচার চাই, যদি নির্দোষ হয় তারা এই তদন্ত অভিযোগগুলো করুক, কারা নির্দোষ দিচ্ছে হলে। জনাব এম এ আজিজ? এই অভিযোগগুলো কারা দিচ্ছে দুদকে? এক নম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার ধরেন অনেকেই দিচ্ছে, যেমন ধরেন গ্রামীণ ফোনের কর্মচারীরা যে মামলা তিনি এক্সিকিউটিভ অর্ডারে নিজের মামলা প্রত্যাহার করে নিছে, সেই মামলাগুলো আবার বহাল করেছে, কারণ গ্রামীণ ফোনের কর্মচারীরা মামলা দিয়েছে, দুদকে কমপ্লেন করেছে। এক। দুই হচ্ছে যে তিনি তো অনেক কিছু করেছে। তিনি গ্রামীণ ফোনের নামে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, অর্থাৎ যদি তাকে ধরতে যান সে বলবে আমার কিছু নাই। যেমন গ্রামীণ ব্যাংক একটা অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক আপনার স্থাপিত হয়েছিল, এবং এটা একটা কমার্শিয়াল ব্যাংকের মতোই ছিল। সেখানে ৬৭ বছর অবসরে যাওয়ার বিধান আছে। তিনি ৬৭ বছর পূর্ণ হওয়ার পরেও তিনি কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়তে চান নাই। শেখ হাসিনা তাকে রিটায়ারমেন্টে পাঠাইছে, তাকে আনঅফিসিয়ালি যতটুকু জানি তাকে উপদেষ্টাও বানাতে চেয়েছে ব্যাংকের। তিনি মানেন না, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চালিয়েছেন। তিনি জানেন এটাতে জিতবেন না, তারপরেও এবারে তিনি ক্ষমতায় আসার পরে তিনি গ্রামীণ ফোনকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান করে আহ, করে ৬৬৬ কোটি টাকা এটা মাফ করে নিয়েছে। এমনকি তার যে আপনার কি কয়, আপনার তার যে নোবেল প্রাইজ পাইছে সেটারও ট্যাক্স দিতে হবে না, এটা করেছে। তো এগুলো তো তাহলে শেখ হাসিনা যে এই অভিযোগগুলো খুব ডক্টর একটা ইউনূসকে নিয়ে মর্যাদা। করতেন, ডক্টর ইউনূসকে নিয়ে যে অভিযোগগুলো করতেন, সেগুলো মানে আপনার কথা থেকে যা আসছে যথার্থই করতেন? না, দেখেন, আমি ডক্টর ইউনূসকে বিশ্ববিখ্যাত জাতীয় সম্পদ হিসেবে আমি তার পক্ষে টকশো করেছি, তার পক্ষে লিখেছিও, পত্রিকা প্রমাণও আছে আমার কাছে। কালবেলায় বড় পত্রিকা ছাপে না, তার বক্তব্য কালবেলাতে ছাপা হয়েছে, আমার লেখাই ছাপা হয়েছে। কিন্তু আমি কিন্তু এখন বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একমাত্র হাসিনা আগে চিনেছে, 18 কোটি লোক চেনে নাই, আমিও নিজে চিনি নাই, আমিও ব্যাকুব বনে গেছি। এখন দেখি যে ঘটনা ঠিক। আপনার দেখেন ওই উপদেষ্টা পরিষদ থেকে বলে যে তাকে সে এইটা চেয়েছে, এত বছর আগে এইটা চেয়েছে, ওইটা চেয়েছে, তাকে দেওয়া হয় নাই, এখন সে নিছে। তো এখন সে নিচে নিজের অর্ডার দিয়ে নিজে নিয়ে নেবে, সরকারে আছে। এটা
আপনার এখন অপরাধ নয়, তার দিয়ে বাড়িতে নিউজ মেডিকেল, নিউজ নার্সিং হোম কত কিছু করে ফেলছে। আপনার স্টারলিংক নিয়ে আসছে গ্রামীণ ফোনের অধীনে, সবকিছু এইভাবে তো সে করেছে। তো সুতরাং এগুলা কতটুকু আইনসম্মত, কতটুকু দুদকে অভিযোগ করেছে সেটা তদন্ত হতে হবে। সবগুলো উপদেষ্টারই প্রায় হয়েছে, অভিযোগ পড়েছে, তাদের তো বিচার হতে হবে। আমি নিজে অন্তত বিচার চাইতেই থাকবো, শেষ পর্যন্ত চাইতেই থাকবো। আমি কিন্তু আমি কিন্তু কিন্তু যতদিন বিচার আছি কি যত হবে বিচার। যখন আসলে মানে স্বয়ং প্রধানমন্ত্রীর সাথে তার এমন যোগাযোগ বা একরকম সুহৃদ সম্পর্ক, সেখানে কি আসলে এরকম মানুষের বিচার হয়? না, যেমন ধরেন একটা বড় পত্রিকা আমার কাছে লেখা চেয়েছে, আজকে লিখেছি। হ্যাঁ, ধরেন ফ্যাসিবাদের বিলোপ শেষ দাবি ছিল। এটার অর্থই হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন এবং মানবাধিকার লাগবে। তো তো এটা তো অভ্যুত্থানের দাবি ছিল। তো আপনি যদি আইনের শাসন না থাকে, তাহলে তো আমরা কথা বলবো, আমরা কথা বলবো। আমি আওয়ামী লীগের শেষ সময়ে আপনি খেয়াল করে দেখেন, প্রায় অনেকটা বলতে পারেন আমি একা কথা বলেছি। তো আমি কথা বলবো, আমার তো জীবনে কোনো হুম, প্রত্যাশা নেই, আমি বলেই যাব। জি, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আমি কথা জি। বলতেই থাকবো। এই আইনের শাসন এবং আপনার এই কথা বলে যাওয়া নিয়েও আরেকটু কথা বলবো, কিন্তু একটু রাষ্ট্রপতি এবং ডক্টর ইউনূসের এই প্রসঙ্গটা শেষ করি। যে আমরা দেখেছি যখন লন্ডন বৈঠক হলো ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের, তখন তার আগে একটা পরিস্থিতি ছিল, বৈঠকের পরে পরিস্থিতিটা কিছুটা বদলে গেল। যেমন ধরেন আগে ছিল ৩ উপদেষ্টার পদত্যাগ, ডক্টর খলিলুর রহমান সহ একটা জোর দাবি ছিল, তারপরে এই দাবিটা মিলিয়ে গেল। আগে একটা আন্দোলন হুঁশিয়ারি ছিল, যে হুমকি ছিল যে নির্বাচনের সময় না দিলে আন্দোলন। পরে দেখা গেল সব কিছু বেশ একটা আবার একটা সুসম্পর্কের মতো অবস্থা। এবং ওই যে টোনটা বদলে গেল আর কি তখন। পরবর্তীতে দেখা গেল যে নির্বাচনের পরে ডক্টর খলিলুর রহমান, যার বিরুদ্ধে অবস্থান ছিল বিএনপির, তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। শোনা যাচ্ছে ডক্টর ইউনূসও নাকি রাষ্ট্রপতি হতে পারেন। এরকম কোনো সম্ভাবনা আছেন? থাকতে পারে, বলা যায় না, থাকতে পারে। তবে সম্ভাবনা কম আমার কাছে মনে হয়, সম্ভাবনা কম। কারণ আমি কিন্তু বহুবার বলেছি, ধরেন ওই যে আপনি খলিলুর রহমানকে বললেন, তার কিন্তু পদত্যাগ বিএনপি হুম, ছিল, এবং তিনি কিন্তু খুনের আসামি। আপনি জানেন, লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার অফিসে তার লতিফুর রহমানের পিএস ছিলেন। ওই অফিসের একজন নারী কিন্তু তার স্বামী গুলি করে মেরে ফেলে, অর্থাৎ তার সাথে পরকীয়া ছিল। গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, এরপরেই সে বিদেশে পালিয়ে যায়। হ্যাঁ, সে বিচার তো হয় নাই, সেই সেই মামলাও মামলাটার তো কি হবে। অবস্থা? সেই মামলাটার কি অবস্থা জানেন? মামলা ওইভাবে হয় না, ডরমেন্ট হয়ে আছে। মামলা তো রিভাইভ, খুনের মামলা তো তামাদি হয় না, হুম, কেউ না কেউ মামলা করবে তো। এখন এই জন্যই বলি যে যে বিএনপিতে এত লোক আছে হুম, যার যার পদত্যাগ চেয়েছিল, যে খুনের মামলা, তাকে কি কারণে আপনার ফরেন মিনিস্টার বানানো হলো, এটা কিন্তু জনগণ জানতে পারেনি, আজ পর্যন্ত জানতে পারে নাই। আমি তো মনে করি যে সে উপদেষ্টা হওয়ার পরে বলেন তো একটা উদাহরণ দেন যে সে এই কাজটা করেছে। গিট্টু লাগানো ছাড়া তো তার পক্ষে কিছু করে না। যত বিদেশিদের নিয়ে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় স্বজন এবং বিদেশিরাই আছে, তার যে কমিশন করেছিল এবং সরকারের উপদেষ্টা করেছিল, 17 জন ছিল বিদেশি। আমি কিন্তু বলেছি এটা বর্গী কোম্পানি, এটা বিদেশি সরকার, এটা আমাদের দেশে বিদেশি সরকার চাপিয়ে দেওয়া হয়েছিল। এরা এই জন্য সবাই আজান দিয়ে লুটপাট করেছে, তাদের বিচার হবে না কেন? এই যে আর আপনি যাতে বলছেন কোনো গিট্টু বিদেশি লাগিয়েছেন, শুধু গিট্টু লাগিয়েছেন খলিলুর রহমান, কিন্তু মানে আপনি তো ভেতরের অনেক খবরও জানেন, বিএনপির অনেকের সাথে আপনার মানে খুব ঘনিষ্ঠতাও আছে, বা সরকারের সাথেও আছে, সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে আপনি আপনি কি কোনো ব্যাখ্যা নিজে থেকে পেয়েছেন যে কেন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী? অনেক প্রশ্ন হয়েছে, উত্তর মেলেনি আসলে এটা। না, এটা মেলে নাই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিটা এককেন্দ্রিক, এখনো কিন্তু গণতন্ত্রের চর্চার মধ্যে নাই। এখন এটা তো বলা মুশকিল যে কিভাবে সে উপদেষ্টা হলো। বিএনপির অনেক বড় নেতাও জানে না, তারাও তো উষ্মা প্রকাশ করে, অনেকেই প্রকাশ করে। হ্যাঁ, তো সুতরাং সে হয়েছে, তাকে ভেবেছে যে সে আমেরিকান নাগরিক, যদিও সে অস্বীকার করে, অথচ তার নাগরিক হওয়া, সে ক্রিমিনাল ওয়েতে নাগরিক হয়েছে, সে অস্বীকার করে আমি নাগরিক না। বলেন, তিনি ওই দেশ থেকে তার নাগরিকত্ব নিয়েছে, তার সব, আমার কাছে ডকুমেন্ট আছে, সে তার ওই দেশের নাগরিক।
সে একটা আপনার ওই দেশের নাগরিক বিদেশ থেকে হয়েছে, তার সে পাসপোর্ট চেঞ্জ করে নাই, একই পাসপোর্টের নাম্বার চেঞ্জ করে সে মেম্বার ইয়ে হয়েছে, নাগরিক হয়েছে। তো সে তার অ্যাক্টিভিটি ক্রিমিনালি। এখন এই ক্রিমিনাল হিসেবেও তো অনেকে বলে না যে ক্রিমিনালেরও আজকের সমাজটা সারা বিশ্ব যা ক্রিমিনাল, যেমন আমেরিকা যা করতেছে, এর ধরে আনে ওরে ধরে আনে বিচার করে ইত্যাদি, এরকম ক্রিমিনালদেরও একটা যোগ্যতা থাকে। হয়তো ক্রিমিনাল হিসাবে সে ভালো হইতে পারে, বলা যায় না, কাজ করতে পারে। এই তো এই জন্য আমি মনে করি এইটা কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় নাই। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বদলানো হলো, হুম। ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের যেভাবে বদলানো হলো, এগুলো কিন্তু ভালোভাবে নেয় নাই। ভালোভাবে নেয় নাই কারণ ধরেন ব্রিটিশ হাই কমিশনার, তিনি নারী, তিনি ক্যাডারের লোক, তাকে তলব করলেই তো হতো, তাকে যে কাউকে ওখানে রাষ্ট্রদূত করতে পারতো। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাকে তো চেঞ্জ করতে চাইলে নীতি আদর্শ এই সরকার আলাদা। আমেরিকাতে বিচারপতিও তো যারা আসে, সেই কালচার আমাদের ভিতরে এখনো আসে নাই। বিচারপতি দায়িত্বে বসার পরে, চেয়ারে বসার পরে কিন্তু ওই যে নিয়োগকর্তা, তাকেও কিন্তু ছাড় দেয় না। হ্যাঁ, সুতরাং আমাদের দেশে তো সেই চর্চাটা আসে নাই। কিন্তু আমার কথা হলো, গভর্নর যদি তাকে চেঞ্জ করতে হয়, তাকে একটা টেলিফোন করে চায়ের দেওয়া বা কোনোভাবে যদি বলা হতো যে আমরা নিজেরা নির্বাচন গভর্নর দিব, তাহলে তো উনি রিজাইন করতে পারে। তাহলে কি জনাব উনি তো এমিয়াজ, তাহলে কি এরকম হচ্ছে যে মানে আরেকটা জবাবদিহিতাহীন সরকার? কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো বা তার স্থানে যাকে বসানো হলো সেটাও নজিরবিহীন একটা যোগ্যতা আর কি, এরকম যোগ্যতার মানুষ অতীতে দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে, কেন তাকে বসানো হলো বা তারপরে আরও যারা আসলে পরিবর্তন হলো, কোথাওই কোনো আসলে সরকার কোনো জবাব দিল না যে কেন 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 এগুলো হচ্ছে। আরেকটা জবাবদিহিতাহীন মানে হীন সরকারের সূচনা। না, এখনো মাত্র সরকারের 1 বছর বয়স। হ্যাঁ, এক মাস, এখন এক ধরেন মাসের বয়স। ব্রিটেনে 1 মাস, সরি, 1 মাস বয়স। এখনই ধরেন উনি 17 বছর বিলেতে ছিলেন, তিনি এখনো হয়তো সরকারের সবাইকে নিয়ন্ত্রণ করার সুযোগ হয়ে ওঠে নাই। যেমন ধরেন ব্রিটেনে আপনার ফরেন, ওখানে অ্যাডভাইজার আছে, অ্যাডভাইজার তার আছে, তিনি লন্ডনেই থাকতেন। তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই, হিথ্রো এয়ারপোর্টে নেমেই কিছু ফ্যান আসছে তার, তারা তার কাছে ঘোষণা দিয়ে দিছে। তো এটা তো হয়তো আমার ধারণা প্রধানমন্ত্রী এই বিষয়টা জানেও না, ঘোষণা দিয়ে দিছে, এখন কি করবে, ঘটনা ঘটে গেছে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে চেঞ্জ হয়েছে, আমার ধারণা তিনি এই কাজটি করার কথা না। তিনি ব্রিটিশ কালচারে তো 17 বছর ব্রিটিশ কালচারের কিন্তু মানুষ। তিনি তো কোনো উদ্যোগ আমি তো নিলেন না, মানে এটা তো হয়ে গেল, দেশে বিদেশে এটা নিয়ে কথা হলো, আলোচনা হলো, সমালোচনাও হলো, তিনি তো কিছু উদ্যোগ নিলেন না। না, উদ্যোগ নিলে তাকে চাকরিটা রিভাইভ করতে হয়। এখন ধরেন এই সরকারের মধ্যে যে ধরেন এত বড় একটা রাজনৈতিক দল, তিনি হয়তো বিদেশ থেকে এই দলটাকে চালিয়েছে, কিন্তু দেশে এসে এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছে, সবাইকে যার যার মতো তো অনেকটাই বলা যায়। অনেক এক আপনার দেখেন ইয়ার সড়ক মন্ত্রী, তিনি বলে বসলো সমঝোতা করলে আহ চাঁদা নাই, কিন্তু জোর করে নিলে চাঁদা। এখন এই যে কথাগুলি বললো, এখন সাইজের চেয়ে মন্ত্রণালয় তার বেশি, 5টা মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে। তো এই জন্যই বলছি, এরা যে মন্ত্রী বানানো হলো, এটা হয়তো কেউ, আপনি খেয়াল করে দেখেন, যেদিন প্রথম সংসদ অধিবেশন বসে, তখন কিন্তু স্পিকারের নাম যখন ঘোষণা করা হয় এবং ডেপুটি স্পিকারের নাম যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু দেখলেন তাদেরকে একটু অপ্রস্তুতি মনে হয়েছে। তারা নিজেরাও জানে বলে আমার কাছে মনে হয়নি। তাদের আমি বিটিভি ধরেছিলাম যাতে আত্মপান্ত বোঝা যায়। আমার কাছে মনে হয়েছে এটা কেউ জানে বলে মনে হয় না, তিনি অপ্রস্তুত। আপনি দেখেন রাষ্ট্রপতি যখন আসলো ভাষণ দিল, তখন জাতীয় সঙ্গীত পড়া হলো, তখন দেখেন জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখিয়ে আমরা সাধারণত অটোমেটিক দাঁড়িয়ে যাই, কেউ কেউ বুকেও হাত রাখে, কিন্তু ওইখানে একটা 11 দলের কেউ দাঁড়ালো না। অর্থাৎ এখানে কিন্তু জনশ্রুতিটা এটাই হলো, তারা তো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা জাতীয় সঙ্গীতের মর্যাদা দেখাবে কেন? তারপরে আপনি দেখেন এই সংসদ ভবনে প্লাকার্ডে লেখা আছে গাদ্দার। এই গাদ্দার ধরেন
এই প্ল্যাকার্ড নিয়ে ঢুকলো কিভাবে বলেন? এতগুলো প্ল্যাকার্ড জি। কিভাবে ঢুকলো এটা আরেকটা এত বড় আলোচনা বড়? নিশ্চয়ই। এটা আরেকটা আলোচনা। স্বাধীনতায় হ্যাঁ, বিশ্বাসই করে না। এখন স্বাধীনতা দিবসে কর্মসূচিও দিয়েছে। আর এই প্রসঙ্গটাতেও শুনবো। কিন্তু ওই যে জবাবদিহিতাহীন সরকারের সূচনা কিনা, সেখানে আরেকটু প্রশ্ন করতে চাই। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন পুরোটা সময় আওয়ামী লীগের দলীয়করণ, সর্বোচ্চ আওয়ামী লীগ দলীয়করণ করেছে এবং তার সমালোচনা একদম রাজপথে সরব থেকেছে বিএনপি যে সর্বোচ্চ দলীয়করণ। এখনও তো মানে সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনি যেভাবে বলছিলেন, বা ধরেন আটটি বিশ্ববিদ্যালয়ের ভিসি একসাথে সবাইকে সরিয়ে দেওয়া হলো, নতুন ভিসি পছন্দের লোকদের নিয়োগ দেওয়া হলো। সেই প্রসঙ্গে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু দলীয় সরকার, দলীয় লোক তো থাকবেই। তাহলে যখন আওয়ামী লীগ করতো তখন সেটা সমালোচনাযোগ্য ছিল বা হারাম ছিল, এখন হালাল হয়ে গেল। না, ওনার ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত না। এটার দুটি ব্যাখ্যা আছে। ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্স্ট ব্যাচের ছাত্র, সায়েন্টিস্ট মফিজউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, ডক্টর এনামুল হক, ডক্টর কামাল হোসেন, এই ভাইস চ্যান্সেলর গুলো পেয়েছি। তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হতো যে তারা কোনো রাজনীতিতে বিশ্বাস করে কিনা। কিন্তু তারা, আমরা জানতাম যে তারা হয়তো এই ফিলোসফিতে বিশ্বাস করে। কিন্তু তারা তো প্রশাসন যখন ইউনিভার্সিটি চালিয়েছে তখন কিন্তু তারা একদমই নিরপেক্ষ ছিল, এবং তখন কিন্তু সরকারই তাদের বেছে নিয়োগটা দিত। এখন যেটা হচ্ছে বিএনপির শেষ সময়ে, শেষ আগে যখন 91 সালে বিএনপি ক্ষমতায় আসে, তখনের শেষ দিকে আপনার কিন্তু এইভাবে আপনার ভিসি কিন্তু কিছু নিয়োগ দেওয়া হয়েছিল। তো এটা কারণ হচ্ছে আমাদের দেশে 4টে ইউনিভার্সিটিতে অ্যাক্ট আছে। সেই অ্যাক্ট অনুযায়ী 3 জনের প্যানেল হয় সিনেটে ভোটের মাধ্যমে। আমিও সিনেট মেম্বার ছিলাম। ভোট দিয়ে প্যানেল হয়, প্যানেল রাষ্ট্রপতি যে কোনো একজনকে ভিসি বানায়। তো এইটা বিধান ছিল। কিন্তু তার আগে, অর্থাৎ আবার ইউনিভার্সিটি ছাত্র জীবনে, তখন কিন্তু কোন রাষ্ট্র, কোন ভিসি কিন্তু কোন সরকার প্রধান পছন্দ করে সবচাইতে, কালচারটাই, চর্চাটাই এমন ছিল, বিখ্যাত লোকটি, যোগ্য লোকটি সারা দেশ থেকে বেছে বের করা হতো এবং তাকেই ভিসি করা হতো, এবং তাদের নিয়ে কোনো প্রশ্ন ছিল না। এবারে যেটা হয়েছে, ভিসি যেগুলো সব দলীয় শিক্ষকদেরকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, এটা সত্য। কিন্তু তবে দুটো দিক আছে। একটা দিক হলো অভ্যুত্থানের পরে অনেক ভিসি বলেন, প্রশাসন বলেন, অনেক জায়গায় বায়তুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তো সেই জায়গায় আবার অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রশাসন গুলো কিন্তু খালি করে ফেলেছে। প্রশাসন সব ইউএনওকে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ। তো এখন ধরেন একটি নির্বাচন হয়ে গেল, 1 মাস হলো, এখনো সরকার গুছিয়ে ওঠে নাই, আরেকটা নির্বাচন করাও সম্ভব নয়। হ্যাঁ। সুতরাং তারা প্রশাসক দিয়ে দিয়েছে। তবে যদি দ্রুত, অর্থাৎ এই সরকার ধরেন মোটামুটি ভাবে তারা যেমন এখন ইশতেহারের সব যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন দ্রুত গতিতে শুরু করেছে। যদি এরপরে সরকারটা গুছিয়ে ফেলে, তারপরে এগুলো সবগুলোই নির্বাচনে যাওয়া উচিত, এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই লোকাল, স্থানীয় সরকার আপনার ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ। এখানে প্রশাসক নির্বাচন নির্বাচন যেটা করা হয়েছে, এটা স্থায়ীভাবে থাকা অযৌক্তিক হবে গণতান্ত্রিক কিন্তু দেশে। কিন্তু তাহলে তো যেই কোনো, ধরেন, যেই নজির একটা দেখা যাচ্ছে বা যে রীতি সৃষ্টি হলো যে সর্বোচ্চ দলীয় লোকজন বা পছন্দের লোকজন বসানো, মানে বিএনপির অতীতের কথা বলছি, যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার জন্য মানে বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করবার যে একটা মানে একটা প্রক্রিয়া ছিল সেখানে, এবং তারপরে সেখানে তিনি প্রধান মানে তিনি হতে রাজি হলেন না, পরবর্তীতে দেখা গেল যে ইয়াজউদ্দিন আহমেদ তিনি আসলে রাষ্ট্রপতি থেকে প্রধান উপদেষ্টা হয়ে গেলেন তত্ত্বাবধায়ক, মানে তারপর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলঙ্কিত হয়ে গিয়ে 1-11 চলে আসলো। এই যে একটা প্রক্রিয়া হলো, সেখানেও আসলে সেই পছন্দের লোক নিয়োগ দেওয়ার একটা যে টেন্ডেন্সি, সেখান থেকে আসলে এই জিনিসটা না, সৃষ্টি হলো। আমি আমি বলছি যে দুটো দিক। একটা হলো পছন্দের লোক, দলীয় লোক, দলীয় শিক্ষক, এদের নিয়োগ দেওয়া সঠিক হয় নাই। আবার এটাও ঠিক সবগুলো খালি। 151টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার ভিতরে আপনি খেয়াল করে দেখেন 34 জন আপনার সিটি কর্পোরেশন এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসাবে নিয়োগ পেয়েছে মাত্র 34 জন। 151টা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে, 151 জনকে দেয় নাই তো। টোটাল সিটি কর্পোরেশনও দিছে 5-6টা। এর ভিতরে যদি মাইনাস করেন, ধরেন 28টা, 26টা, 24টা ভিসি দিয়েছে, এবং যেখানে ভিসি নাই কাউকে তো সরিয়ে দেয় নাই।
কাউকে সরিয়ে, ধরেন জগন্নাথ কলেজে বিশ্ববিদ্যালয়ে যে দেওয়া হয়েছে, তার সাথে আপনার চেনেন, টক শো করেছেন, হুম আমিও করেছি। তিনি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাই। আজকেও তার সাথে আবার টেলিফোনে কথা হয়েছে, তিনি তো নাই। সেখানে তো একজন ভিসি লাগবে। রাজধানী শহরে আপনার বিশ্ববিদ্যালয়টা, এবং পুরান ঢাকায়, সেখানে ভিসি দিয়েছে। এইভাবে যেখানে জরুরি সেখানে দিয়েছে। হুম তবে এটা আমার বক্তব্য হলো যে যেখানে অবশ্যই দলীয় নয়, হুম একদম যতটা সম্ভব নিরপেক্ষ যাচাই করে প্রথিতযশা, সবচাইতে আগে যেমন ব্রিলিয়েন্ট প্রফেসর গুলোকে ভিসি নিয়োগ করা হতো সেই পথে। কারণ 4টে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট আছে, বাকিগুলো তো নিয়োগই দিতে হবে। বাকিগুলোতে 4টে বিশ্ববিদ্যালয় বললাম সিনেট ভোটে প্যানেল করবে, আর বাকিগুলোর ধীরে ধীরে অ্যাক্ট হতে পারবে। ওই বিশ্ববিদ্যালয়ের হুম শিক্ষকরা অ্যাক্ট আইন করে দিবে। 4টে আইন আছে 4টে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরেও আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়। আর তো অ্যাক্ট নাই, সেখানে তো নিয়োগ দিতেই হবে। কিন্তু নিয়োগটা যাতে দলীয় লোক না হয়, নিয়োগটা যাতে সবচাইতে বিখ্যাত শিক্ষকটি হয়। হ্যাঁ, আমি সবচেয়ে যোগ্য, যেমন জি। বললাম, হুম হ্যাঁ, সবচেয়ে যোগ্য লোক। যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন কিন্তু ছোট ছিল, সবচেয়ে ছোট ছিল, কনিষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেখানেও কিন্তু বিখ্যাত লোকগুলোরই নাম বললাম আপনাকে। সেখানে কিন্তু সরকার ডাইরেক্ট নিয়োগ দিয়েছে। সেখানে কিন্তু কখনোই দলীয় লোকও দেয় নাই, এবং বিখ্যাত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, সৈয়দ আলী হাসান, জিল্লুর রহমান সিদ্দিকী, তারা কিন্তু জি পিএইচডি করেন নাই, কিন্তু তাদের অধীনে আন্ডারে পিএইচডি করেছে মানুষ। তিনি পিএইচডি অনেক বড় মানুষ, অনেক বড় মাপের লোক ছিল। এই জি, বলেন। জি, নিশ্চয়ই। কেবল শুরু, নিশ্চয়ই সামনের দিনে দেখা যাবে। তবে শুরুতে খুবই দলীয় নিয়োগ, এটা অনেক জায়গায় আরকি সর্বত্র একটা দলীয়করণের জায়গা দেখা গেছে। এখন সামনে কি হয় সেটা নিশ্চয়ই দেখার একটা বিষয় থাকবেই। আপনি বিভিন্ন টক শোতে বলেন যে বিএনপিতে অনেক গুপ্ত জামাতিরা আছেন এবং একটা জায়গায় শুনছিলাম, আপনার বক্তব্য শুনছিলাম যে কমপক্ষে 20% জামাতি আছে গুপ্ত হিসেবে। আপনি চেনেন কারা গুপ্ত, কারা আছেন জামাতি বিএনপিতে? বা তারেক রহমানের আশেপাশে? দুই দুই চারজনকে চিনি, কারা তারা? বলতে পারবো না। দুইজনকে চিনি না, বলতে পারবো না। চিনি, গুপ্ত তো গুপ্তই। আপনাকেই প্রশ্ন করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল, জানতেন আগে? জানতেন না না তো। তো। তারা তো এই যে গুপ্তই ছিল। সাদেক ক্যাম্প, গুপ্তই ছিল। তার তো হেলমেট বাইরে ছিল। তারা যে আপনাকে হত্যা করে না, এটা নিশ্চয়তা কি? বেশি ছাত্রলীগ দেখানোর জন্য তারা যে হত্যা করে নাই, তার নিশ্চয়তা কি? তারা যদি এই সাদিক কায়েম ভিপি হয়েছে, হ্যাঁ, আমি বলেছি যে যেহেতু আপনার স্বতন্ত্র নামে আসলে শিবির জিতেছে, এই ডাকসু হলো আন্দোলনের সূতিকাগার। সব আন্দোলন ডাকসুর থেকে হয়। শিবির যেহেতু ক্ষমতায় এসে ডাকসুতে এসেছে, এখন আর ডাকসু জীবনে আন্দোলন করতে পারবে না। কারণ শিবিরের অধীনে কোনো আন্দোলন হবে না এই দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আন্দোলন করতে পারবে না। এখন তারা রাজনীতি করে। আগে তারা নিরপেক্ষতার শো করলেও, এখন খেয়াল করে দেখেন, ইলেকশনের আগে তো তারা জামাতের পক্ষে, এবং সবসময় জামাতের পক্ষে ওপেন হয়ে বিভিন্ন জায়গায় মিটিংও করেছে। এই সাদেক কায়েম, তারপরে ডাকসুর সেক্রেটারি, এরা তো মিটিংও করেছে। সুতরাং ওপেন হয়ে গেছে। তো এই জন্যই বিএনপির ভিতরে যে বলি গুপ্ত শিবির জামাত আছে, এটা সত্য। আরে আওয়ামী লীগের কয়েকদিন খালি অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একবার জামাত কালী তাদের সাথে আন্দোলন করেছে। তারপরেই দেখেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত গুপ্ত শিবির পাওয়া গেল। হ্যাঁ, গুপ্ত শিবির পাওয়া গেল। এখন বিএনপির সাথে তো প্রায় 20 বছর 10 দলীয় 20 দলীয় ঐক্য জোটের ভিতরে ছিল। ওখানে তো আমি জানি স্ট্যান্ডিং কমিটির মেম্বারও কিন্তু আছে গুপ্ত জামাত, আমি চিনি। উপদেষ্টা আছে, আমি চিনি। হ্যাঁ, এগুলো চিনি তো। এই জন্য অনেকে প্রশ্ন করেছে আমাকে যে জামাত এত ভোট পাইলো কেন? হুম জামাত ভোট পেয়েছে দুটো কারণে। একটা হলো শেষের দিকে, নির্বাচনের শেষের দিকে দেখেন প্রচুর টাকা পয়সা খরচ করেছে, এবং বাড়ি পাল্লায় ভোট দিলে বেচতে যাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। এখানে গ্রামের অতি সাধারণ নারী যারা, তারা সহজবোধ্য, তাদেরকে অনেক সময় ছোট কোরআন শরীফ অথবা বাচ্চার মাথায় হাত দিয়ে তাদেরকে বলা হয়েছে তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, নাইলে আল্লাহর সাথে বেইমানি করা হয়। অনেকে দিয়ে ফেলছে। আর আমি বলেছি যে বিএনপির ভিতর থেকে কমপক্ষে 20% ভোট জামাতে গেছে, এই জন্য তাদের ভোট বেড়েছে। হ্যাঁ, আমি তো বলি ওপেন, এটা বহুবারই বলি আমি, যে এটা ওপেন। আমাকে ধরতে আসতে পারবে না, আমাকে ধরতে হলে নাম বলে দেবো। আমি চিনি, আমি নাম বলে দেব। তো তারা তো জামাতের প্রতিষ্ঠানে চাকরি করে,
জামাতের অর্গানাইজেশনের পেরোলে আছে, আমি জানি, সেগুলো বলে দেবো, আমি এখন কেন বলে দেবো। বলছেন না? তখন কি এখন বলছি না যে তাদের, যার, আপনি এখন আমেরিকাতে আছেন, আপনার সংসার আপনি করতেছেন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপারে, দলও তো একটা ব্যক্তিগত বলবো যে তারা বলতেছে স্ট্যান্ডিং কমিটির যারা সদস্য তারাও গুপ্ত জামাত পাহারাদার আছে, জেনে হোক আর না জেনে হোক। আমি তো জেনেছি, তাকে বলা হয়েছে অমুক গুপ্ত জামাত, তিনি বলছেন যে ও তো বক্তৃতা ভালো দেয়, ও এখন সবসময় এমন ভাবে তাকে ফ্ল্যাটারিং করে, তাকে অ্যাভয়েড করতে পারে না। হ্যাঁ, সে তাকে চাকরিও দিয়েছে, এবং যেখানে চাকরি দিছে সে শুধু জামাতের 5-6 জন চাকরি দিছে, শুধু জামাতের লোককেই চাকরি দিছে, বাইরের লোককে, বিএনপির কোন লোককে চাকরি দেয় নাই। তো সুতরাং এতে আর কি প্রমাণ চান? এই হয়তো নাম বলতেছি না, নাম একসময় বলবো, বলবো, অপেক্ষা করেন, বলবো। মাত্র সরকারের বয়স 1 বছর। আপনি দেখেন আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, আমি 3বার এটার মহাসচিব ছিলাম। আমি বিএনপি প্রধানমন্ত্রী তখন হন নাই, হ্যাঁ, প্রধানমন্ত্রী হওয়ার পরও একবার দেখা হয়েছে, আরো 2বার আমার সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে। আমি কিন্তু বলেছি যে আপনি, বিএনপি হচ্ছে মধ্যপন্থী জাতীয়তাবাদের দল, এই দলের ভিতরে যে কেউ আশ্রয় নিতে পারে। আপনার দলটাকে আপনি পিওর জাতীয়তাবাদী এবং মধ্যপন্থী দল হিসেবে দাঁড় করেন। আর আপনার কোনো আইকন দরকার নাই, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে পরিমাণ সৎ ছিলেন এবং এবং সিদ্ধান্তের প্রতি অবিচল ছিলেন, আপনার মা খালেদা জিয়া, এই দুজনকে আইকন মেনে চলেন, আপনি দেখবেন সঠিক পথে আছেন। জি। এবং আমি বলেছি, জিয়াউর রহমানের বাসাও, আমি দেশের বাড়িও বগুড়ার বাড়িতেও আমি ভিজিট করেছি। ধনী বাংলার নির্বাহী সম্পাদক ছিল জিয়াউর রহমানের আপদ চাচা, জীবনে এডিটর হতে হয় নাই, তিনি মারা গেছেন, তিনি পরিচয় দেন নাই, তাকে বলা ছিল। আমি দেশের বাড়িতে গেছি, সেখানেও ভ্রমণ করেছি, সেখানে সাধারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা অত্যন্ত সাধারণ। আমি তাদের বলেছি যে আপনার প্রেসিডেন্টের কাছে কিছু সাহায্য টাহায্য চান না কেন? কয় না, উনি বাড়িতে এসে না করে গেছে, তার পরিচয় না দিতে এবং কোনো তদবির না করতে। আমরা আমাদের মতো আছি, আমরা তাদের কাছে কোনো সাহায্য চাই না। এইভাবে তিনি ছিলেন। তো বলেন এত নিষ্ঠুর। এখন যদি আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানের আশেপাশে ধরেন বিএনপি অফিস আছে, এবং তার নিজস্ব কিছু ধরেন প্রেস উইং আছে, আরো আছে, রিসার্চ সেল আছে, ইত্যাদি ইত্যাদি, সেখানেও তো বুঝতে জামাত আছে। তিনি, তাকে তো বার করতে হবে, এটা তো আমি যা বের করে দেবো না, হ্যাঁ, তাকেই বের করতে হবে, যা আছে তো। এখন ধরেন আপনি খেয়াল করে যদি করেন যে গুপ্ত জামাত কেমন করে আছে, আপনি বলেন তো দেখি। ইলেকশনের আগে উনি বক্তৃতা দিতে গেছেন, যে যে জেলায় ইপিজেড আছে, উনি ঘোষণা দিচ্ছে আমরা ক্ষমতায় গেলে এখানে ইপিজেড করব। নিশ্চয়ই তাকে কেউ তথ্য দিয়েছে, যে তথ্য এটা দিয়েছে সেই গুপ্ত জামাত। তাকে দরকার নাই পলিটিক্সে, দরকার নাই তো। সে ভুল হয়, ভুল তথ্য দিয়েছে, না জেনে ভুল তথ্য দিয়েছে। আমার কথাতে তিনি 17 বছর বিদেশে, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি। তিনি ওই ব্রিটিশ, আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি বাংলাদেশে, সেই দেশে 17 বছর ছিল, সেই কালচারে মানুষ দেখেন, তার চলন বলন সবকিছু, তার নিয়ম কানুন সবকিছু কিন্তু পশ্চিমাদের মতো। আপনাকে ইউরোপিয়ান কালচারের সে মানুষ, ওইটা সাধারণ ভাবে, কিন্তু অত্যন্ত সাধারণ ভাবে, এবং টাইমলি অফিসে যাচ্ছে। আপনার চলাফেরার সময় তিনি তার নিজস্ব গাড়িতে তেল নিচ্ছেন না, খরচ নিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে তিনি তার গাড়িতে তেল নেন না, তিনি ড্রাইভারের বেতন নেন না। আপনার আপনার বলেন তো, মন্ত্রীগুলো এটা অনুসরণ করা উচিত না? সবাই তো অনুসরণ করে না, আমি জানি, সবাই তো অনুসরণ করে না। করবে হয়তো, মাত্র 1 বছর তিনি হয়তো ইশতেহার বাস্তবায়নে ব্যস্ত আছে, হয়তো করবে। এখন তো 9টায় সব আমলারা, কর্মচারীরা সব 9টার ভিতরে অফিসে যায়, কারণ উনি নিজে অফিসে যান। উনি শনিবারের দিন, আমাদের শুক্র শনি হলিডে, কিন্তু উনি শনিবারে সম্ভবত একদিন হলিডে থাকবে, আমার অনুমান হচ্ছে। শনিবারে তিনি ঠিকই 9টার সময় অফিসে যান, শনিবারে ঠিকই সব অফিসার কর্মচারী সেক্রেটারিয়েটে এসে পড়ে, অফিসে এসে পড়ে। তো একটা কালচার তো আস্তে আস্তে একটা ইতিবাচক। ভঙ্গুর অবস্থা, জি।
এটা এগুলো নিশ্চয়ই ইতিবাচক দিক। ইতিবাচক সংস্কৃতি এগুলোর জন্য নিশ্চয়ই অনেক প্রশংসিত তিনি হচ্ছেন। কিন্তু আমরা কথা বলছিলাম যেসব জায়গায় আসলে একটু ফ্ল দেখা যাচ্ছে কিনা, কোনো শূন্যতা দেখা যাচ্ছে না বা নেতিবাচক কিছু দেখা যাচ্ছে কিনা সেই জায়গাগুলো কথা বলছিলাম। আপনি সাংবাদিক নেতা, আপনি বলছিলেন আপনার কথা থেকে যে এখন আমরা দেখলাম যে আনিস আলমগীর সম্প্রতি মুক্তি পেয়েছেন এবং ঈদে তারেক রহমান তাকে ফোনও করেছেন, যেটি একটা বড় খবরও হয়েছে। তিনি আমার অনুষ্ঠানেই বলেছেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কার ইশারায় তাকে গ্রেপ্তার হতে হলো, আসলে তার তো মামলাগুলো খুব সলিড মামলা বা অভিযোগগুলো সলিড কোনো অভিযোগ ছিল না, কার ইশারায় তাকে গ্রেপ্তার হতে হলো আর কার আশীর্বাদে তিনি মুক্ত হলেন, কারণ অনেকেই তো আছেন এখনো মুক্ত হচ্ছেন না। তো তিনি বললেন যে কার ইশারায় হলেন এবং খোদ তথ্যমন্ত্রীর আশীর্বাদে তার আসলে মুক্তি মিলেছে। তিনি আমার অনুষ্ঠানে এমনটি বলছিলেন, বর্তমান তথ্যমন্ত্রী। তো এখন অনেক সাংবাদিকরা আসলে জেলখানায় আছেন এবং তাদের জামিন হচ্ছে না। ডেভিড বার্গম্যান বিদেশি সাংবাদিক, তিনি লিখছেন, ব্রিটিশ সাংবাদিক, তিনি নিয়মিতই লিখছেন তাদের মুক্তির জন্য, সাংবাদিক সহ বিভিন্ন জনের কথা। আপনারা দেশীয় সাংবাদিক নেতা, আপনারা আসলে কি করছেন? এবং তারা কি আসলে, দুটি প্রশ্ন, আপনারা এক কি করছেন এবং দুই নম্বর হচ্ছে আশীর্বাদহীন অবস্থায় আছেন বলে কি তারা আসলে জেলে পৌঁছতেই থাকবেন? না, এটা আমি বহুবার বলেছি যে ধরেন আমাদের প্রেস ক্লাবে যারা সদস্য, আপনি দেখেন তো কৃষি মন্ত্রী আওয়ামী লীগের, তার কৃষিবিধির ইস্যুতে তার মেম্বারশিপ যায় নাই, কিন্তু আমাদের প্রেস ক্লাবের অনেকের মেম্বারশিপও চলে গেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পৃথিবীতে নজির নাই, সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, আমারটাও বাতিল হয়েছে। আমাকে পিআইও দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তিনি বললেন যে কোনোভাবে আপনি একটা ফর্ম পূরণ করে দেন, আমি দেবো না। না, ওই সরকারের সময় আমি কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নেব না, আমার প্রয়োজন নাই, কারণ আমি তো সেক্রেটারিতে তদবির করার প্রয়োজন নাই। আর আমি তো রিপোর্টার এখন না, আমি লেড ওয়ার্কের জন্য সেক্রেটারিতে যাওয়ার দরকার নেই, আমি নেব না। হ্যাঁ, তো নেইও নাই, এখনো নেই, নিব, ঠিক আছে নিব। কিন্তু আমি বলেছি যেটা, যে আমার কথা হচ্ছে প্রায় বাংলাদেশে প্রায় 200-র অধিক সাংবাদিক জেলে ঢুকেছে, শুধু পান্না এবং আনিস আলমগীর ছাড়া কেউ কিন্তু মুক্তি পায় নাই। আমার বক্তব্য হচ্ছে সাংবাদিক আইনের ঊর্ধ্বে না, যদি কারো ফৌজদারি অপরাধ করে থাকে তার বিচার হোক, নিশ্চয়ই। তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যে জেলে ঢুকতেছে তাকে ছাড়ে না, তার আর বেরোনোর ক্ষমতা নেই। তো নিশ্চয়ই পান্না এবং আনিস আলমগীর কোন আশীর্বাদে বেরিয়ে আসছে, এখন আশীর্বাদ লাগবে, এখন তো বিএনপি সরকার আছে। তা আমার কথা হলো পিক এন্ড চুজ না করে সবগুলো সাংবাদিকের কেস ট্রায়ালে উঠুক, হিয়ারিং হোক, ফৌজদারি অপরাধ যদি থাকে তাদের ট্রায়াল হোক, তারা রিলিজ হলে হবে, মুক্তি পেলে পাবে, না পেলে না পাবে। আর যারা এই আনিস আলমগীরের মতো, পান্নার মতো বিনা দোষে গ্রেপ্তার হয়েছে, যাওয়ার পরে খুনের কেস দেওয়া হয়েছে, কারো দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে, এগুলো হেয়ারিং প্রমাণ না থাকলে তারা খালাস পাবে, কিন্তু হিয়ারিংই তো হচ্ছে না। এটা বরাবরই আমি বলি, তাদের হিয়ারিং, আপনি বলেন এদেশের অফিসার্স ক্লাবের কোনো মেম্বারশিপ যায় নাই, আপনার কৃষিবিধির ইনস্টিটিউটের মেম্বারশিপ যায় না, ঢাকা ক্লাবের মেম্বারশিপ যায় না, শুধু প্রেস ক্লাবের মেম্বারশিপ গেছে। বলেন সাংবাদিকরা এত অবজ্ঞা, তাদের মেম্বারশিপ গেছে। এখন ধরেন একটি ইউনিয়ন নাই, আর একটি ইউনিয়ন আছে যেটার আমি সদস্য, এটা ঠিক, এটা ইউনিয়ন একটা দক্ষিণপন্থী দখল হয়ে চলে গেছে। আমি কিন্তু তারেক রহমানকেও বলেছি যে আমি প্রেস ক্লাবে নির্বাচন হওয়ার কথা ছিল, আমি প্রেসিডেন্টে, আমি মাসুদ কামাল সেক্রেটারি, আমরা প্যানেল দিয়েছিলাম। হ্যাঁ, এবং তাকে আমি বলেছি যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এরা তো জামাতের দখলে চলে গেছে, এখন প্রেস ক্লাবটা অন্তত পক্ষে, এটা আমাদের কাছে গুরুত্ব না হলেও জাতির কাছে তো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে অন্তত আমার মনে হয় যে বলয় থেকে, পলিটিক্যাল বলয় থেকে তো পত্রিকাটা প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত করা। আমি তো বিসিএস এর চাকরি ফেলে আমি অবজারভারে জয়েন করেছি, এবং এই প্রেস ক্লাব দেখে, এটা পেশা রিয়েলি পেশাজীবীদের ছিল। এবং আমি প্রেসিডেন্টে দাঁড়িয়েছিলাম এই কারণেই যে মাসুদ কামালও একই, যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্যটা আগের জায়গায় নেওয়ার চেষ্টা করব, কোনো অনাচার থাকবে না, কার কি বিলঙ্গ, কে কিছু, ধরেন আমি তো কোথাও ভোট দেই, আমার বিশ্বাস যাই হোক, আমি তো ভোট দেই, আপনিও ভোট দেন, সেটাও ভিন্ন জায়গা, কিন্তু চেয়ারে বসলে তো পেশাজীবীর আচরণ করতে হবে। ধরেন আমি 4-5টা পত্রিকায় কাজ করেছি, সেখানে কোন ফিলোসফি কে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যাই থাকুক, আমি সিনিয়র ছিলাম, আমি কিন্তু কখনো এটা দেখিনি, আমি প্রফেশনালি ওয়ার্ক করেছি, এবং চেয়ারে বসলে আমি আমেরিকান সিস্টেমেই কাজ করতে পারি,
কারণ আমি কোনো বায়াস থাকে না, আমার বায়াস থাকে না। জি। বলেন। আমি একটু এই প্রসঙ্গে একটু জানতে চাই যে সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আম, তিনি বলছেন যে তার বক্তব্যের কয়েকটা অংশ আসলে প্রথমে বলছেন যে রাজনীতিটাকে চলতে দিন, গণতন্ত্রের বাধা সৃষ্টি করা যাবে না। আমি যদি তাকে কোট করি যে তিনি বলছেন, আমি যেটা মনে করি পলিটিক্সটাকে চলতে দিন, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে পথ বন্ধ করে দিলে তাহলে হবে কি, ডিফর্মড একটা হবে, লেট ইট মুভ। আমি একদম তাকে কোট করলাম, এটা হচ্ছে তার বক্তব্য। হ্যাঁ। কিন্তু পরে আবার তিনি বলছেন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা রাজনীতি করবে। মানে আগের অংশের সাথে পরের অংশটা কি মিলছে নাকি সাংঘর্ষিক মনে হচ্ছে? না, দেখেন, আমি আমার ওনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি আমার বক্তব্যটাই বলছি। আমি প্রথম থেকেই বলছি যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না। হ্যাঁ, যদি অপরাধ করে একই কথা বলবো, তার বিচার কোর্টে হবে, আদালতে হবে, কিন্তু আদালতটা নিরপেক্ষ হইতে হবে। আপনি বলেন তো দেখি, এখন জানেন আপনার, যদি আমাদের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ 6 মাসের ভিতরে যদি নির্বাচন হতো, নেপালের মতো, নেপালে প্রধান বিচারপতি ছিল নারী, তিনি এসে প্রধানমন্ত্রী হলেন এবং তিনি এসেই বললেন আমরা বাংলাদেশ হব না। হ্যাঁ, সব সব ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিল, নির্বাচন 6 মাসের আগে, 6 মাস পরে নির্বাচন ঘোষণা দিল, এবং দেখা গেল তরুণরা জিতে গেল। তরুণদের কোনো দল করে নাই, কিন্তু একজন তরুণ ছিল, তিনি প্রকৌশলী এবং গায়ক, তিনি আপনার কাঠমান্ডুর মেয়রও ছিলেন, তার একটা ছোট্ট দল ছিল। হ্যাঁ, সেই দলকে তরুণরা সমর্থন দিল এবং দেখা গেল যে প্রধানমন্ত্রী ছিল, তার সিটে ওই বালেন্দ্র শাহ, তিনি দাঁড়ালো এবং 60% ভোট বেশি পেয়ে পারলো, এবং আজকে সে প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে সংবিধান অনুযায়ী যদি ইলেকশনটা দেওয়া হতো, 6 মাসের ভিতরে যদি ইলেকশন দেওয়া হতো, তাহলে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, শেখ হাসিনার প্রতি হেট্রেটটা ছিল, তারাও হয়তো এরকমই হেরে যেত, খুব অল্প সিট পেত। এখন আমাদের দেশের মাটি হচ্ছে, যাকে যত চাপিয়ে রাখার চেষ্টা করবেন, যার প্রতি যত অপারেশন করবেন, তার পপুলারিটি বাড়বে। এখন তো ধরেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা টাকা পয়সা আল্লাহ হয়েছে, এরকম নাই, হাজার খানেক লোক চলে গেছে। হ্যাঁ, আর বাকিরা তো দেশেই আছে। তারা তো জন্মগতভাবে ভোটাধিকার, আপনি তাকে ভোট দিতে দিবেন না? ভোট তো দিয়েছে, কিন্তু এলাকা বেসিস অনেক জায়গায় তারা যে দল, যে প্রার্থী যাকে শেল্টার দিয়েছে, তাদেরকে ভোট দিয়েছে এইভাবেই। তা আমার কথা হলো, ইউনূস সাহেব সব জায়গা আউলায় দিছে, আমাদের যুব শক্তিকে, তরুণদেরকে। একটা ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই তরুণরা কিন্তু আন্দোলনে ছিল, জি। কিন্তু এরা এখন তো কোটা ধরেন বিরোধী ডক্টর ইউনূস আন্দোলন শুরু সরকারের করে। অবসান, মানে তার রেজিমের যে অবসান ঘটেছে তার সময়টার। এখন বিএনপি ক্ষমতায় আসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির অবস্থান কি স্পষ্ট? আওয়ামী লীগের রাজনীতি ব্যাপারে ইতিবাচক না নেতিবাচক, সেই জায়গাটা কি স্পষ্ট? ধরেন যখন নিষিদ্ধ করা হলো, তার আগে কিন্তু বিএনপি নিষিদ্ধের পক্ষে ছিল না। ফলে ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে যেহেতু বিএনপির মতো বড় দল চায় না, ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। পরে হাসনাত আব্দুল্লাহ একাই একরকম গিয়ে আন্দোলন করে নিষিদ্ধ করায় ফেললো আওয়ামী লীগকে, এবং তারপর তারা আবার হ্যাঁ, সাধুবাদও জানালো। এখন এসে ডক্টর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, প্রথমে মনে হচ্ছে যে গণতন্ত্র কাউকে বাধা দিলে ডিফর্ম কিছু হবে, রাজনীতিটা চলুক, চলতে দিন, ইত্যাদি ইত্যাদি। পরে বলছেন যে বন্ধ আছে, বন্ধই থাকবে। বিএনপি কি আসলে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে, নাকি নাকি আসলে কি? না, এটা আপনার কথা ঠিক। কারণ আগে তো বিএনপি কে নিষিদ্ধ করার বিপক্ষে বিএনপি ছিল। এখন নতুন করে আমি দেখলাম বিএনপি সালাউদ্দিন সাহেবও বলেছেন, ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে। আম, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে। এবং অনেক জায়গায় দেশে দেখেন, অনেক জায়গায় অফিস খুলে যাচ্ছে, কেউ কেউ আবার বেল পাচ্ছে। বেলের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট, যে ধরেন নারায়ণগঞ্জের আইভি, যিনি সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, তিনি একটা আলোচনা আসলো বাংলাদেশে যে রিফাইন আওয়ামী লীগ একটা হবে, সম্ভবত আইবি তার প্রধান হতে পারে। তখনই গাপাগাপ তার বিরুদ্ধে মামলা হলো।
আরে তিনি তো শামীম ওসমানের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করলেন। হ্যাঁ, তার বিরুদ্ধে মামলা করে এবং তার বিরুদ্ধে খুনের মামলাও দেওয়া হলো এবং তিনি কোর্টে আদালতে হাজির হয়েছেন। খুনের মামলা তো তার মেরিট নাই, খুন তো করে নাই, সে বেল পেয়ে গেছে। তারপরে কক্সবাজারের বদি, যে আওয়ামী লীগও অন করে নাই, সে ইয়াবা সম্রাট, তাকে অন করে নাই, অর্থাৎ তাকে নমিনেশন না দিয়ে তার স্ত্রীকে নমিনেশন দিছে। হ্যাঁ, তাকেও খুনের মামলা দিছে। তো ইয়াবা সম্রাট হিসেবে তাকে বিচার করেন, আরো অপরাধ থাকলে তার বিচার করেন, তাকে খুনের মামলা দিলেন কেন? সে জামিন পেয়েছে। এখন অনেক জায়গায় জনশ্রুতি আছে যে সব আওয়ামী লীগের লোককে ছেড়ে দিচ্ছে, ছেড়ে তো দিবেই। অনেক লোক তো নিরাপরাধ আছে, যারা নিরাপরাধ আইনে কাভার করে না তারা মুক্তি পাবে। এটাই তো সুশাসনের ব্যাপার, আইনের শাসনের ব্যাপার। এটা মুক্তি পাবে না? মুক্তি পাবে তো। অনন্তকাল তো আপনি, আওয়ামী লীগ একটা বড় সংগঠন, অনন্তকাল তো জোর করে আটকায় রাখতে পারবেন না, কারণ তাদের তো কোটি কোটি সমর্থক আছে। এই সমর্থকরা তো পালায় নাই, তাদের জন্মগত অধিকার আছে রাজনীতি করার, ভোট দেওয়ার, এবং গণতান্ত্রিক অধিকারও আছে। আপনি তাদেরকে সারা জীবন নিষিদ্ধ করতে পারবেন না। মামলা করেন, মামলা করেন, যার পছন্দ হয় না তিনি কোর্টে যান, আদালতে যান, তারা ফ্যাসিবাদী দল, তাদের নিষিদ্ধ করা হোক, করুক পারলে। সেটা তো যান না, খালি মুখে বললে তো হবে না। এখন ইউনুস এক্সিকিউটিভ অর্ডারে অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে। হ্যাঁ, সেও তো বলছিল যে চিরকাল নিষিদ্ধ থাকবে না, কিন্তু তিনি তো তুলে দিয়ে যান নাই। হ্যাঁ, এখন নিষিদ্ধই আছে। এখন আমার কথা হলো, এখানেই প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে আমি বড় হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি, ইলেকশনের আগে এবং পরে পড়ার শক্তিগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে যার যার ইন্টারেস্টে। এখনো কিন্তু ধরেন আমেরিকা বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, বিশেষ করে এই চারটে দেশ কিন্তু খুবই অ্যাক্টিভ। তারা এখন কোন জায়গা থেকে কি খেলা খেলতেছে, হয়তো সেগুলোর কারণেও অনেক মুভমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে রাজনীতিতে। এটাও ঠিক। আপনি দেখেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিন আগে একটা জয়েন্ট সেক্রেটারি পাঠায় আপনার যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করলো। এটা কি হয় বলেন? অর্থাৎ এটাতে প্রমাণ করে তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান নাই, তিনি যত কিন্তু সময় কিন্তু নির্বাচনও দেন খলিলুর নাই। রহমান তো আবার বললেন এটি আসলে গোপন না। তার জন্য বিএনপি প্রধান এবং জামাতের প্রধানের সাথে কথা হয়েছে, মানে তারেক রহমান এবং শফিকুর রহমানের সাথে কথা হয়েছে এই চুক্তির বিষয়ে। না, এটা তো জামাত আমি ডিনাই করেছে আর চুক্তি করছে গোপনে। এটা অবাস্তব কথা। বিএনপির সাথে আলাপ করছে, উনি চুক্তি করবে উপদেষ্টা, বিএনপি সায় দিবে, জামাত সায় দিবে যে তোমরা গোপন চুক্তি তারেক করো? রহমান তো ডিনাই না করলেন। জানে। হ্যাঁ, ডিনাই হয়তো করে নাই, তিনি ব্যস্ত করে নাই, কিন্তু বিএনপির তরফ থেকে এটা কেউ না কেউ মুখ খোলা উচিত ছিল। খোলে নাই। এখন তারা কোন ট্র্যাপে পড়ছে? আমি তো বরাবরই বলতাম যে ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়েছে। বিএনপি প্রথম থেকেই, ওই যে বললেন না, লন্ডন বৈঠকের পরে ইউনূস কখনো কথা বলে না, কথা বললে তবে কিন্তু সারা, যদি সারা কথা বলে না। হ্যাঁ, এবং ওইটার পর থেকেই খালি বিএনপি সব কিছু ছাড় দিয়ে শুধু নির্বাচন চায়। কিন্তু যত সময় নির্বাচন দেখেন আপনার, ছয় সরকার গঠন হলো 8 তারিখে, 7 তারিখে কিন্তু বিএনপি পল্টনে সভা করলো। সেখানে বেগম খালেদা জিয়াও বক্তব্য দিলেন। তিনি বললেন বক্তৃতায় যে প্রতিশোধ নয়, সবাইকে একযোগে কাজ করতে হবে একসাথে। ওই সময় ওই বৈঠকে কিন্তু নির্বাচন চাওয়া হয়েছিল। অনেকেই বলেন যে 7 তারিখে নির্বাচন চাইলো কেন? তা আগের থেকে কেন? 6 মাস পর্যন্ত নির্বাচন সংবিধানে অ্যালাউড। 3 মাস সরকার করবে, যদি ইলেকশন কমিশনের কোন দুর্বিপাকে পড়ে আর 3 মাস পিছাবে। 6 মাসে তো নির্বাচন দেওয়া বৈধ, সরকারের দেয় নাই। এখন তো প্রশ্ন হলো যে সরকার তো আসে 18 মাস পথে নির্বাচন দিল, তাহলে এখন তো প্রশ্ন, এই যে সংবিধান লঙ্ঘন করলো ডক্টর ইউনূসের সরকার, তারা তো এটাতে যদি মামলা করে, কেউ যদি মামলা করে, তাদের সংবিধান যদি ভায়োলেট করে, সেখানে যেমন ধরেন 1/11 সাত সরকার, তাদের তাদের পরে ক্ষমতায় এসেছিল হচ্ছে আওয়ামী লীগ, এবং তাদেরকে একরকম ইনডেমনিটি দিয়ে দিয়েছে, তাদের অনেক সংবিধান লঙ্ঘনের বিষয় ছিল, এরকমই অনেক কিছু ছিল। ঠিক না একই না মাত্রায় না হলে কিছু কিছু ছিল না ইনডেমনিটি। না, কিন্তু 1/11 সরকার এসে এমার্জেন্সি দিয়েছিল। এমার্জেন্সি যদি দেয় তাহলে তারা যে কোনো সরকার যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, কিন্তু এরা তো এমার্জেন্সি দেয় নাই,
তারা তো সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে তারা সংবিধান সমুন্নত রাখার জন্য 138 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সুতরাং আপনি বলেন সংবিধান তো জীবিত, রাষ্ট্রপতি জীবিত। হ্যাঁ, এখন আপনার সাংবিধানিক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন সংস্কার করার ম্যান্ডেটই তো এই সরকারের ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। কিন্তু জোর করে ঐক্যমত্য কমিশন করে জি। আপনি দেখেন, ঐক্যমত কমিশনের বইও আমার কাছে আছে, যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি দিয়েছে বেশি, জামাতও দিয়েছে, এনসিপিও দিয়েছে নোট অফ ডিসেন্ট। সেখানে কিন্তু বইতে লেখা আছে নোট অফ ডিসেন্ট